ডিক্সন টেকনোলজিস নামটা আজকাল বেশ শোনা যাচ্ছে তাই না? ব্যবসার দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। কিন্তু এই যে এত হইচই, এর পেছনের আসল কাহিনীটা কি? চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক। ৯৩৯%। ভাবছেন এই সংখ্যাটা আবার কিসের? এটা হলো গত ৫ বছরের ডিক্সন টেকনোলজিসের স্টক রিটার্ন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ৯৩৯%। এই যে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো গ্রোথ, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো প্রশ্নটা খুব স্বাভাবিক। কি এমন হলো যে এতটা বাড়ল? এই অবিশ্বাস্য উত্থানের পেছনে আসল কারণটা কি? চলুন এই রহস্যটাই আজ আমরা ভাঙার চেষ্টা করি। আচ্ছা, এই রহস্যের গভীরে যাওয়ার জন্য আমাদের আগে কিছু সংখ্যা দেখতে হবে, কারণ ডিক্সনের রিসেন্ট পারফরমেন্স কিন্তু সত্যি অবাক করার মতো। এই দেখুন, অর্থবছর ২০২৬-এর প্রথম কোয়ার্টারে, মানে বছরের প্রথম ৩ মাসেই ওদের আয় বেড়েছে আগের বছরের তুলনায় ৯৫%, মানে প্রায় ডাবল। ভাবা যায়? বোঝাই যাচ্ছে ওদের গ্রোথের রকেটটা এখনও ফুল স্পিডে চলছে। কিন্তু দেখুন, ডিক্সনের এই যে সাফল্য, এটা কিন্তু শুধু তাদের একার গল্প না। আসল ব্যাপারটা হলো, ভারতে এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা ডিক্সনের মতো কোম্পানিগুলোর জন্য একেবারে সোনায় সোহাগা। চলুন এই বড় ছবিটা একটু বোঝার চেষ্টা করি। তো এই যে হাওয়াটা বইছে, এটা আসছে মূলত ৩টে দিক থেকে। ১. সরকারের মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। ২. গ্লোবাল কোম্পানিগুলোর চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। আর ৩ নম্বর, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো সরকারি পিএলআই স্কিম। এই ৩টে জিনিস একসাথে মিলে ভারতের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটা বিশাল দরজা খুলে দিয়েছে। আচ্ছা, এই যে বললাম পিএলআই স্কিম, এটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি বলি, এটা সরকারের তরফ থেকে একটা ইনসেন্টিভ বা পুরস্কার। মানে যে কোম্পানিগুলো ভারতে প্রোডাকশন বাড়াবে, সরকার তাদের কিছু আর্থিক সুবিধা দেবে। আর ডিক্সনের সাফল্যের পেছনে এই স্কিমটার কিন্তু বিরাট একটা ভূমিকা আছে। আর এই সুযোগটা যে ঠিক কতটা বড়, সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে। ভারতের ইলেকট্রনিক্স মার্কেট এখন আছে প্রায় $১৪০ বিলিয়ন, আর ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে এটা গিয়ে দাঁড়াবে $৫০০ বিলিয়ন। মানে এটা শুধু গ্রোথ না, রীতিমতো একটা বিস্ফোরণ। তো বোঝাই যাচ্ছে যে খেলার মাঠটা একদম তৈরি। কিন্তু এই বিশাল সুযোগটা ডিক্সন ঠিক কীভাবে কাজে লাগাচ্ছে, ওদের স্ট্র্যাটেজিটা কি? চলুন এবার সেই দিকে ফোকাস করা যাক। ডিক্সনের আসল পরিচয়টা কিন্তু লুকিয়ে আছে ওদের ট্যাগলাইনেই, দ্য ব্র্যান্ড বিহাইন্ড ব্র্যান্ডস। মানে কি এর? মানে হলো, হাতে হয়তো স্যামসাং বা শাওমির ফোন, কিন্তু পর্দার আড়ালে ওটা আসলে বানাচ্ছে ডিক্সন। ওরাই হলো এই বড় বড় ব্র্যান্ডগুলোর পেছনের আসল কারিগর। আর ওদের ক্লায়েন্ট লিস্টটা একবার দেখুন। স্যামসাং, শাওমি, গুগল, মোটোরোলা, মানে সব টেক জায়ান্টরা। এরা তো শুধু বড় নাম নয়, একজন টেক দুনিয়ার কিং। সবাই যখন ডিক্সনকে বিশ্বাস করে প্রোডাক্ট বানাচ্ছে, তখন বোঝাই যায় যে ইন্ডাস্ট্রিতে ওদের জায়গাটা কতটা পাকা। ওদের স্ট্র্যাটেজিটাকে না দুটো সহজ ভাগে ভাগ করা যায়। প্রথমত, গ্লোবাল ব্র্যান্ডগুলোর জন্য প্রোডাক্ট অ্যাসেম্বল করা। আর দ্বিতীয়টা, এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে, সেটা হলো ওরা শুধু অ্যাসেম্বলিং করছে না, ওরা এখন ফোনের ডিসপ্লে বা ক্যামেরা মডিউলের মতো ক্রুশাল পার্টসগুলো নিজেরাই বানাচ্ছে। টেকনিক্যাল ভাষায় এটাকে বলে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, আর এটাই ওদেরকে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে রাখছে। কিন্তু গল্পটা কি পুরোটাই এত সুন্দর? সবটাই কি পজিটিভ? না, এবার একটু মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। মানে এই কোম্পানির সাথে কি কি ঝুঁকি বা রিস্ক জড়িয়ে আছে, সেগুলো নিয়েও তো কথা বলতে হবে। এই সংখ্যাটা দেখুন, ১৯৫। এটা হলো কোম্পানির পিই রেশিও। মানে কি? সহজ ভাষায়, কোম্পানির আয়ের তুলনায় এর শেয়ারের দাম ১৯৫ গুণ বেশি। যারা স্টক মার্কেট ফলো করেন, তারা বুঝতেই পারছেন এটা কতটা বেশি। একদিকে যেমন দারুণ গ্রোথ, অন্যদিকে তেমনই কিন্তু আকাশ ছোঁয়া ভ্যালুয়েশন। ব্যাপারটা বেশ রিস্কি। আর এই ঝুঁকির কথাটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণও আছে। ইকুইটি মাস্টার্সের মতো অ্যানালিস্টরাও কিন্তু সতর্ক করছেন। তাদের ভাষ্যমতে এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়াটা খুবই কঠিন। তো এটা অবশ্যই একটা বড় রেড ফ্ল্যাগ।
তাহলে দেখুন, ডিকসনের গল্পটা এখন দুটো দিকে টানাপোড়েনে রয়েছে। একদিকে যেমন দারুণ সব পজিটিভ দিক আছে, প্রফিট বাড়ছে, কোম্পানি বলতে গেলে ঋণমুক্ত, রিটার্ন অন ইকুইটি বেশ ভালো। কিন্তু উল্টো দিকেও অনেক ভাবার বিষয় আছে। এই আকাশছোঁয়া ভ্যালুয়েশন, কিছু সম্ভাব্য আর্থিক দায়, আর সম্প্রতি রেভিনিউ গ্রোথের গতিও একটু কমেছে। তো এত কিছু জানার পর সাফল্যের কথা শুনলাম, সুযোগের কথা বুঝলাম, আবার ঝুঁকির বিষয়টাও দেখলাম। সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর সেই প্রশ্নটাই হল, ডিকসন কি তাহলে ভারতের ফক্সকন হয়ে উঠতে পারবে? মানে ফক্সকনের মতো একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং জায়ান্টের ভারতীয় জবাব কি ডিকসন? এই স্বপ্নটা যেমন বিশাল, এর সামনের চ্যালেঞ্জটাও কিন্তু ঠিক ততটাই বড়। শেষমেশ ডিকসনের গল্পটা হলো ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার আর একটা সাহসী স্ট্র্যাটেজি নেওয়ার গল্প। কিন্তু এর স্টকের দাম এমন একটা জায়গায় চলে গেছে যা রীতিমতো একটা সতর্কবার্তা। সুযোগ যেমন বিপুল, ঝুঁকিও কিন্তু ঠিক ততটাই। এখন দেখার বিষয় এটাই যে এই সব ঝুঁকি মাথায় নিয়ে ডিকসন তার স্বপ্ন পূরণ করতে পারে কিনা।